তোমার একটা মারণ রোগ, তারপরে সেটা থেকে তোমার 82টা কেমো, এবং তারপরে তুমি এত পড়াশোনা করে উচ্চ মাধ্যমিকে 10th হওয়া, ছাটিকানি কথা তো না। এবার আচ্ছা। কাশিটা কমছিলই না, এবং সেটা খুব অদ্ভুত কাশি, মানে একদম ড্রাই কাফ আর কি। প্রচন্ড মানে জোরে আওয়াজ হতো কাশলে, প্রত্যেক হচ্ছিল। দিনই একটা করে কেমো নিতে হতো প্রায়? কিন্তু তারপরে ওই মুম্বাই থেকে ফেরত আসার পরেই কিছুটা মানে আরো বেশি যেন ম্যাচিউরিটি এলো, শান্ত হয়ে গেলাম। 8 মাস থাকতে হয়েছিল মুম্বাইতে। আচ্ছা। 8 মাসের পর তারপর আমরা কলকাতায় ফিরেছিলাম। তো এটা একদম, কিন্তু আমি কখনো ওর সামনে কখনো আমি চোখের জল ফেলিনি, কখনো না। প্রথম ও যখন মানে জানতে পারলো, চোখ মানে দেখি চোখ দিয়ে জল পড়ছে, তো আমি ওকে অনেকভাবে বোঝানোর মানে মিথ্যে বোঝানোর চেষ্টা করছি যে এইখানে ও মানে নানান প্রশ্ন করছে, মা এখানে তো অঙ্কোলজি লেখা, তো অঙ্কোলজি মানে আমি কিন্তু জানি। বলতো কি যে মা আমি না গল্পের বইয়ে পড়েছি যে ক্যান্সার হলে মানুষ বাঁচে না, সাইড এফেক্ট গুলো, হ্যাঁ কেমোর জন্য ধরুন মাসের মধ্যে প্রায় 15 দিনই জ্বর থাকতো, খেতে পারতো না কিছু। কারণ ওখানকার যে বর্তি মানে নিজের মেয়ের মতো ওকে ভালোবাসত, মানে ঘেমে গেলে মাতাজি বা অন্য দিদিরা মানে নিজেদের আঁচল দিয়ে ওর ঘাম মুছিয়ে দিত। হঠাৎ করে ঘুম ভেঙে আমি শুনতে পেলাম একজন বলছে যে, মানে আমার পিসি, যে প্লেনে নিয়ে গেলেই সুবিধা। এবার আমার ছোটবেলা থেকে প্লেনে চড়বার খুব শখ ছিল। এবার ফেভারিট গায়ক শ্রেয়া ঘোষাল আর অরিজিৎ সিং। হ্যাঁ, ন্যাচারালি, হ্যাঁ। নমস্কার, নিবেদিতা অনলাইনে আমি নিবেদিতা দে আপনাদের স্বাগত। আজকে আপনারা দেখতেই পাচ্ছেন আমার পাশে একটি ছোট্ট মেয়ে বসে আছে, ওর সঙ্গে পরে আলাপ করাচ্ছে। কিন্তু তার আগে বলি একটা কথা, যে জীবনে অনেক রকমের প্রতিকূলতা হয়, অনেক রকমের বাধা হয়, অনেক রকমের সমস্যা হয়, মানে কি না হয়, কি না সমস্যার মধ্যে দিয়ে মানুষ এগোয়। কিন্তু একটি ছোট্ট মেয়ের এমন একটা প্রতিকূলতা শারীরিক, যে প্রতিকূলতাকে পেরিয়ে একটা মানুষের জীবন চলাই সমস্যা হয়ে যায়। কিন্তু তারপরেও সে মেয়েটি কিন্তু উচ্চ মাধ্যমিকে 10ম হয়েছে, বাবা মার এবং আমাদের সবার মুখ উজ্জ্বল করেছে। কিন্তু তার যে প্রকৃত লড়াইয়ের কাহিনীটা, প্রকৃত কিভাবে এটার সঙ্গে কোপ করেছে, সেটার জন্য আজকে ওর সঙ্গে কথা বলবো। অদ্রিজা, তোমাকে আমার চ্যানেলে স্বাগত। থ্যাংক ইউ ভেরি মাচ যে তুমি আমার সঙ্গে সামনে বসেছো। আমারও ভীষণই ভালো লাগছে এই শোতে অংশগ্রহণ করতে পেরে। থ্যাংক ইউ, খুব ভালো বললে। এবার আমি বললাম যে তোমার প্রতিকূলতার কথা, কারণ তোমার একটা মারণ রোগ, তারপরে সেটা থেকে তোমার 82টা কেমো, এবং তারপরে তুমি এত পড়াশোনা করে উচ্চ মাধ্যমিকে 10th হওয়া, ছাটিকানি কথা তো না। এবার এইটার যে সফরটা, এটা আমি একটু জানতে চাই। মানে ছোটবেলাটা তোমার জানতে চাই, তুমি এখানেই মানুষ কিনা, তুমি কোন স্কুলে পড়েছো, একটু ডিটেলে বলো। ওই রায়গঞ্জে আমার জন্ম, তারপর বেলঘড়িয়াতে আর কি বড় হওয়া, কারণ রায়গঞ্জে আমার মায়ের বাপের বাড়ি, তো ওখানেই জন্ম। আর ছোটবেলায় তো নার্সারি থেকে 4 অব্দি আমি পড়েছি নন্দননগর আদর্শ শিশু নিকেতনে। তারপর 5 থেকে সেটা কোথায়? আদর্শ শিশু নিকেতনটাই রায়গঞ্জে? না না, এই বেলঘড়িয়াতে নন্দননগর বলে একটা জায়গা। তারপরে তো হ্যাঁ, যেটা বলছিলাম, নার্সারি থেকে 4 অব্দি তো আদর্শ শিশু নিকেতনে পড়েছি। আর তারপর 5 থেকে বাগবাজার নিবেদিতায়। হ্যাঁ, তো তুমি এইখান থেকে যাতায়াত করতে গাড়িতে, তাই তো? আদর্শ শিশু নিকেতন ওটা তো মানে বাড়ির একদম কাছেই ছিল তখন। রিক্সায় যাতায়াত করতাম, রিক্সা, বা যেদিন রিক্সা আসতে পারতো না তো বাসে যেতাম তখন। আর তারপরে অসুস্থতাটার পরে আমাদের গাড়ি কেনা হয় আর কি, তখন গাড়িতে যাতায়াত করতাম পরের দিকে। তোমার বাবা কি করেন? বাবা মা দুজনেই স্কুল টিচার। কোন স্কুলে? বাবা শিয়ালদা টাকি বয়েজ, আর মা হচ্ছে বেলঘড়িয়া বয়েজ। আচ্ছা, দুজনেই বয়েজ স্কুলের টিচার। হ্যাঁ, মা আগে হাবড়া কামিনী কুমারে ছিলেন, তারপরে এখানে বাড়ির কাছাকাছি চলে আসছি। তুমি তোমার সাবজেক্ট গুলো এই হায়ার সেকেন্ডারিতে কি কি? আমার জিওগ্রাফি, ইকোনমিক্স, সাইকোলজি, কম্পিউটার অ্যাপ্লিকেশন, আর বাংলা ইংলিশ তো কম্পালসারি। তো তুমি মাধ্যমিকে কিরকম রেজাল্ট করেছিলে? মাধ্যমিকে 94% হয়েছিল আমার। হ্যাঁ, আর এটাতে কত পার্সেন্ট হয়েছে? এটাতে 97.4%। আচ্ছা। আচ্ছা অদ্রিজা, তোমার এমনিতে এইখানে যখন তুমি তোমার তোমার ছোট, বা তুমি এখনো ছোট, কিন্তু তবু বলবো যে একদম ছোটবেলাটা কিরকম ছিল, একটু যদি বলো।
একদম খুব ছোটবেলার স্মৃতি আমার নেই, তবে যতটুকু স্মৃতি রয়েছে আর কি, আমি ভীষণ দুষ্টু ছিলাম ছোটবেলায়। হ্যাঁ। মানে ওই জন্য মানে এখন যাদের সঙ্গে আর কি পরিচয় হয়েছে তারা বিশ্বাসই করতে চায় না, বা যাদের সঙ্গে ছোট থেকে পরিচয় তারাও, যে আমি কিভাবে এতটা শান্ত হয়ে গেলাম। প্রচন্ড দুষ্টু ছিলাম, আমি মায়ের কাছে শুনেছি যে এতটাই দুষ্টু ছিলাম যে আমাকে খাটের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে রাখা হতো। আর ওটাই তারপর আমার তো দিদি ছিল, তারপর দিদির কাছে শুনেছি আমি চিরুনি দিয়ে তাড়া করে যেতাম। তারপর অনেক অদ্ভুত অদ্ভুত কাণ্ড কারখানা করেছি, যেমন পিঁপড়েকে একবার হজমোলা খাওয়াতে গেছিলাম আমি। ও তো পিঁপড়েকে হজমোলা খাওয়াতে গিয়ে মানে কেন যে আমার মনে হয়েছিল হঠাৎ আমি জানি না, তো খাট থেকে উল্টে পড়ে সেই ঠোঁট ফোট কেটে মানে ও বাবা। একাকার কাণ্ড। মানে এরকম অদ্ভুত অদ্ভুত কাণ্ড করার জন্য আমি অনেক সময় এরকম মানে চোট পেয়েছি আর কি। ও আচ্ছা, হ্যাঁ, মানে এটা কি এরকম। বাবা মা চলে যাওয়ার মানে স্কুলে চলে যেত বলে তোমাদের আরো হাতির পাঁচ পা দেখতে নাকি? হ্যাঁ, সেটাও হতে পারে। হ্যাঁ। আবার অনেক সময় থাকাকালীনও করতাম, যেমন আমি ছোটবেলায় যে টিচারের সঙ্গে পড়তাম আর যে স্কুলে পড়তাম তার আরো 3-4 জন বন্ধুরা মিলে আমাদের এই বাড়িতেই পড়তাম। এবার সেই বন্ধুদের সঙ্গেও মানে পুরো বাড়িময় মনে হয় দাপিয়ে বেড়াতাম। মানে এই যে সিঁড়িগুলো রয়েছে, সেই হ্যাঁ। সিঁড়ির সাইডের যে ছোট অংশটুকু সেখান দিয়ে উঠে যেতাম, সাইড দিয়ে ও। দিয়ে। এখন সেটা আমি ভাবতেই পারবো না, মানে অসম্ভব। সিঁড়িটা বেরিয়ে রয়েছে, সামনে গ্রিলটা, ওই পাশের সরুটা দিয়ে। পাশের সরু দিয়ে আমরা উঠতাম সব, এই সমস্ত করতাম। তারপর ওইটা দিয়ে স্লাইড করনি? হ্যাঁ, সিঁড়ি দিয়ে ওইটা। স্লাইডটা করিনি, কিন্তু ওই সাইডের অংশটা দিয়ে অনেক দূর উঠে গেছি তাই? এরকম। হ্যাঁ, বাবা মার কাছে বকুনি? হ্যাঁ, একটু তো মানে বকা খেতামই, কিন্তু ওই আর কি, তখন অতটা পাত্তাও দিতাম না মনে হয়, বকা টকাকে ভয়ও পেতাম না। আর তখন মানে দুঃসাহসটা বেশি ছিল, ছোটবেলায়। এখন একেবারেই নেই সেটা। তো তুমি আস্তে আস্তে শান্ত হয়ে গেলে মানে কবে থেকে? মানে এটা কিছুটা মানে বয়সটা এগোনোর সঙ্গে সঙ্গে আর কি শান্ত হয়ে গেছি। যখন 5-এ ভর্তি হলাম নিবেদিতা স্কুলে, তখন বেশ খানিকটা শান্ত হয়েছি, কিন্তু তাও আর কি মানে এতটাও হয়নি আজকের মতো। কিন্তু তারপরে ওই মুম্বাই থেকে ফেরত আসার পরেই কিছুটা মানে আরো বেশি যেন ম্যাচিউরিটি এলো, শান্ত হয়ে গেলাম। অত কথা বলতে আর কি প্রয়োজনের বেশি আর কি অত কথা বলতে ভালো লাগতো না। ক্লোজ পিপলদের সঙ্গে কথা বলতে ঠিক আছে, কিন্তু বাইরের লোকেদের সঙ্গে যে হঠাৎ করে মানে যে কথা বললাম বা আমি যে কথা শুরু করলাম, সেইটা একেবারেই এতটা হয় না এখন। সবাই বলে যে ছোটবেলায় আমি প্রচুর এক্সট্রোভার্ট ছিলাম, কিন্তু এখন অনেকটা ইন্ট্রোভার্ট হয়ে গেছে। আচ্ছা, এই যে বম্বে গেছিলে বললে, এটা কি কারণে? অসুখের কারণে? হ্যাঁ, আমার মুম্বাইতেই ট্রিটমেন্ট হয়েছে, মেইন ট্রিটমেন্টটা। আচ্ছা, একটু দর্শকদের বলে রাখি, আমি যতদূর শুনেছি যে মানে তুমি অনেককে বলেছো, এটা শুনেছি তোমার বোধহয় ব্লাড ক্যান্সার। আমি এক্স্যাক্টলি জানি না, তুমি যদি একটু দর্শকদের বলো, যদি হ্যাঁ, অসুবিধা না থাকে। না না, অসুবিধা নেই। আমিও যে খুব ডিটেলসে জানি তা নয়, তবে নামটা জানি আসল, যে টি সেল লিম্ফোপ্লাস্টিক লিম্ফোমা, এক ধরনের ব্লাড ক্যান্সারই। আচ্ছা, এটাকে কি ব্লাড ট্রান্সপ্লান্ট মানে ব্লাড চেঞ্জ করতে হয়? না না, চেঞ্জ করতে হয় না, কিন্তু অনেক সময় মানে ব্লাডের পরিমাণটা কমে যায় আর কি শরীরে, কেমোথেরাপির জন্যই সেটা, যে আরবিসি বা ডাব্লিউবিসি হয়তো কমে গেল, তো তখন আরবিসি কমে গেলে তখন হয়তো ব্লাড দিতে হলো বা এরকম। অনেকের প্লেটেলেটও কমে যায়, তখন প্লেটেলেটও বাইরে থেকে দিতে হয়। আমার সেটা দিতে হয়নি। তোমাকে কি কখনো ব্লাড দিতে হয়েছে? ব্লাড দিতে হয়েছে। আচ্ছা, হ্যাঁ। এবার তুমি যখন এই কথাটা বললে, এখান থেকে তো তুমি উতরে গেছো, সুতরাং এখন তোমার ওটা অতীত। ফলে তুমি যদি একটু শেয়ার করো, কবে তোমার এটা এই শরীর খারাপটা ধরা পড়লো? ওই 2018 সাল, মানে আমি তখন ক্লাস 6-এ পড়ি। তো 2 মাস বা 2.5 মাস মতো আর কি আমার সর্দি আর কাশি। এবার আচ্ছা। কাশিটা কমছিলই না, এবং সেটা খুব অদ্ভুত কাশি, মানে একদম ড্রাই কাফ আর কি। হুম। প্রচন্ড মানে জোরে আওয়াজ হতো কাশলে, এবং রাত্রেবেলা যখন শুতে যেতাম তখন বেশি কাশি হতো, যার জন্য আমি মানে মাঝরাত্রে উঠে বসে থাকতাম হয়তো, এরকম আচ্ছা। হতো। আর ওয়েট লসও হয়েছিল বেশ অল্প সময়ের ও। মধ্যে খানিকটা, মানে খুবই রোগা হয়ে গেছিলাম আর কি। হুম। আর পরের দিকে তো মানে এরকম হতো যে মানে মাথা ঘোরাচ্ছে প্রচন্ড, যখন তখন বসে বসেও হয়তো মাথা ঘোরাচ্ছে বসে পড়লেও। তো তারপরে বোধহয় লক্ষ্মী পুজোর পর, মানে যেহেতু কাশি কমছে না, অনেক লোকাল ডাক্তারকেও দেখিয়েছিলাম। তো লক্ষ্মী পুজোর পর এখানে একজন ডাক্তারকে, লোকাল ডাক্তারই, তাকে দেখাতে নিয়ে যাওয়া হয়, বা তিনি দেখে বলেন যে এক্স রে করিয়ে নিয়ে আসতে, কারণ মনে হচ্ছে লাংসে জল হ্যাঁ, জমেছে। ও বাবা, আচ্ছা। তো তারপরে এক্স রে করিয়ে নিয়ে আসা হলো, তো সঙ্গে সঙ্গে এই
ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথে আর কি ভর্তি করানো হলো। তো ওনারা প্রথমে সন্দেহ করেছিলেন যে হয়তো নিউমোনিয়া বা টিবি হয়েছে, যেহেতু লাংসে জল জমেছে। কিন্তু ও দেখা গেছিল লাংসে জল জমেছে? লাংসে জল জমেছে, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। এক্সরেতে দেখা গেছিল। কিন্তু ওই টিবি বা নিউমোনিয়ার বিভিন্ন টেস্ট করা হচ্ছিল, কিন্তু সেখানে কিছুই ধরা পড়েনি। তো তখন ডাক্তারের কিছু সন্দেহ হওয়াতে উনি বোধহয় ইকোকার্ডিওগ্রাম করেছিলেন, তো সেখানে হার্টের ওপর একটু শেড দেখতে পেলেন। আচ্ছা। হ্যাঁ, তো তারপরে সিটি বায়োপসিতে পাঠানো হয়েছিল সম্ভবত, কোয়াড্রাতে হয়েছিল এটা। তো তারপরে তো রিপোর্ট এলো, তখন ধরা পড়লো। তখন তো তুমি খুব ছোট, কিছুই বুঝতে পারতে না। না, বুঝতে তো মানে আশেপাশে কিছু একটা হচ্ছে তো বুঝতে পারতাম, কিন্তু হ্যাঁ, আমাকে প্রথমে জানানো হয়নি যে আমার কি হয়েছে। এবার আমিও জিজ্ঞেস করিনি আর অত, হ্যাঁ, মানে হ্যাঁ। কৌতূহল হচ্ছিল কিন্তু জিজ্ঞেস করিনি। তারপরে? তারপরে তো যখন ধরা পড়লো, মানে আমি শুয়েছিলাম, আমার মনে আছে ঘুমাচ্ছিলাম আমি হসপিটালে শুয়ে, তারপর হঠাৎ করে ঘুম ভেঙে আমি শুনতে পেলাম একজন বলছে যে, মানে আমার পিসি, যে প্লেনে নিয়ে গেলেই সুবিধা। এবার আমার ছোটবেলা থেকে প্লেনে চড়বার খুব শখ ছিল। ও এবার সো সুইট। হ্যাঁ। এবার প্লেনে কোথাও নিয়ে যাওয়া হবে শুনেই তো আমি তড়া করে লাফিয়ে উঠে বলছি, হ্যাঁ হ্যাঁ, প্লেনেই যাবো, প্লেনেই যাবো, ট্রেনে যাবো না। এবার কিসের জন্য যাচ্ছি, কোথায় যাচ্ছি সেটা আর জিজ্ঞেসই করিনি। তারপরে? তারপরে তো তারপরে যেদিন রিপোর্ট এলো তার পরের দিনই বোধহয় রবিবার ছিল, কিন্তু ওখানকার ডক্টররা আর কি ব্যবস্থা করে ডিসচার্জ করে দিয়েছিলেন ওখান থেকে, মানে ইনস্টিটিউট অফ। ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথ থেকে। হ্যাঁ হ্যাঁ। তারপরে বাড়িতে এসেছিলাম কিছুক্ষণের জন্য। তারপরে ওই দিনই আমি, মা, আমার পিসি, আমার এক দাদা, আমরা সব ফ্লাইট বুক করে মুম্বাইতে চলে যাই। হুম। ওই দিনটা আমাদের এক দাদা বৌদির বাড়িতেই ছিলাম, ফ্ল্যাটে ছিলাম। মানে বম্বেতে? হ্যাঁ মুম্বাইতে, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তারপরে? মুম্বাইতে। হ্যাঁ তারপরের দিন তো ওখান থেকে সোজা টাটা হসপিটালে গেলাম। হ্যাঁ, মানে ওখানে প্যারালে যেটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপর ওখানে বিভিন্ন টেস্ট টেস্ট করতে দিলেন ডাক্তার, দেখে টেস্টের রিপোর্ট আসার পরেই আর কি ভর্তি করে নিয়েছিলেন। ওখানেই? ওখানেই ভর্তি করে নিয়েছিলেন। সিট পাওয়াটা বিরাট ব্যাপার, তুই পেয়ে গেছিলে, ভাগ্য। হ্যাঁ। হ্যাঁ, তখন মানে ভর্তি ওনারা মানে ভেবেছিলেন হয়তো যে ভর্তি করাটা এখন দরকার, তো ওই জন্য তারপর 2-3 দিনের মধ্যে, কারণ কাশিও ছিল তখন প্রচন্ড, কাশিটা 2-3 দিনের মধ্যে ওষুধ টষুধ দিয়ে দিয়ে কাশিটা দেখলাম অনেকটাই কমে গেছিল, তারপরে ছেড়ে দিয়েছিলেন। তারপরে তো একটা রুটিন করে দিলেন যে হ্যাঁ এরকম এরকম কেমোটা চলবে। তুমি যে বলছিলে 82টা কেমো, এটা এক একজনের ক্ষেত্রে বোধহয় মানে এক এক রকম হয়, এটা ডিপেন্ড করে। তো আমার ক্ষেত্রে যেরকম ছিল যে 4টে ফেজে ভাগ করা হয়েছিল, 4টে ফেজের ট্রিটমেন্ট মানে কেমোটা দেওয়া হয়েছিল, ফার্স্ট ফেজ, সেকেন্ড ফেজ, থার্ড ফেজ, ফোর্থ ফেজ। তো এক একটা ফেজে নির্দিষ্ট কোনো সংখ্যা থাকতো না। প্রথম দিকে মোটামুটি 1-2 দিন বাদে বাদে বোধহয় নিতে হতো, তারপরে কিছুটা গ্যাপ বাড়তে বাড়তে গেছে। থার্ড ফেজের যে কেমোগুলো সেগুলো যেমন বড় মানে কেমো প্রত্যেক ছিল। দিনই একটা করে কেমো নিতে হতো প্রায়? উম, প্রায় সেটা প্রথম দিকে আর কি। আচ্ছা, সেটা সেটা ডক্টর কোথায় গিয়ে বুঝে নিতে? বুঝে দিতেন, ওই হসপিটালে। আচ্ছা, মানে ওখানে ভর্তি হয়ে নিচ্ছিলেন? না, আমরা ওখানে ফ্ল্যাট ভাড়া করেছিলাম। হ্যাঁ। ওই ফ্ল্যাট থেকে যাতায়াত করতাম, ডক্টররা বলে দিয়েছিলেন যাতে বেশি ডিস্টেন্সে ফ্ল্যাট না থাকে, কারণ অনেক সময় কেমোথেরাপির জন্য সাইড এফেক্ট হিসেবে তো জ্বর এরকম অনেক কিছু হয়, তো হয়। তাড়াতাড়ি যেহেতু হসপিটালে আসতে হয়, সেই জন্য কম ডিস্টেন্সে ফ্ল্যাট বরং কিছু থাকতে বলেছিলেন। তো ওখানে তোমরা কতদিন ছিলে এই কেমোটা পুরো 82 কেমো শেষ করার জন্য? 8 মাস থাকতে হয়েছিল মুম্বাইতে। আচ্ছা। 8 মাসের পর তারপর আমরা কলকাতায় ফিরেছিলাম। তো এটা এই সময় তো স্কুলে একটা বড় জার্ক হয়েছিল। হ্যাঁ, আমি তো 6 এর অ্যানুয়াল পরীক্ষার আগে এটা হয়েছিল, কিন্তু 6 থেকে 7-এ উঠে গেছিলাম আগের পরীক্ষা যেহেতু ওরা দিয়েছিলাম আর ওরা কি। জেনে উঠিয়ে দিয়েছিল? হ্যাঁ, মানে নাম্বার ওই রকমের মধ্যেই ছিল যে উঠে আচ্ছা। গেছিলাম। হ্যাঁ। কিন্তু 7 তো অ্যাটেন্ড করতে পারিনি, তো ওই 1 বছর ড্রপ গেছিল। আবার আচ্ছা। 7-এই পড়েছি যখন জয়েন আবার করেছি। 7-এ পড়াচ্ছ? হ্যাঁ। তো এই যে 8 মাস থেকে তোমরা এলে, হ্যাঁ, তো মা বাবার মুখে কোনো দুশ্চিন্তার ছাপ বা কিছু দেখেছো নাকি তারা খুব কনফিডেন্ট ছিলেন যে এটা? দুশ্চিন্তা তো কিছুটা ছিল না, আমার সামনে অতটা প্রকাশ করতেন না। হ্যাঁ। এটাই। এটা যে তোমার এই যেটা, এটা ডাক্তাররা কতটা সাংঘাতিক বলেছিলেন? মানে আমাকে তো প্রথম দিকে কিছুই বলা হয়নি, ফলে ডাক্তারের সঙ্গে ওই প্রথম দিকে যে কথা সেগুলো সব মানে আমার গার্জিয়ানরা, মানে মা বা পিসি, ওনার। এখন তো চিকিৎসা অনেক ভালো হয়ে গেছে। হ্যাঁ, এখন তো অনেক অনেক উন্নত ভালো হয়ে গেছে। আর ওখানে ডাক্তাররা মানে একটা কথাই বলতেন, ডক্টররাও সিস্টাররাও, যে এখানে মানে মনের জোরটা ভীষণ আসল। মানে কেউ যদি খুব মানে হ্যাপি থাকতে পারে, হাসি খুশি থেকে সবটা সহ্য করে, তাহলে নাকি কেমোথেরাপি মানে ভালো রেসপন্সটা ভালো হয় এরকম। এবার
এটার পেছনে মানে সত্যতা কিছুটা হয়তো আছে, বা হয়তো যাতে আমরা ভেঙে না পড়ি সেই জন্য বলা হয়। না, সে তো সবসময় একটা হ্যাপি হরমোন, তোমার হ্যাপি থাকলে বেরোবেই সেটা। তো কবে তুমি এটা জানতে পারলে যে তোমার এই অসুখটা, মানে কেউ তো, সবাই তো লুকিয়ে গেছে? হ্যাঁ, ওটা আমি মানে প্রথম দিন যখন টাটা হসপিটালে পৌঁছাই আর কি, যখন ডক্টরের রুমের ওখানে তো বাইরে ক্যান্সার বলে কিছু লেখা থাকে না, না, টাটা মেমোরিয়াল ইনস্টিটিউট বলে এরম লেখা থাকে। টাটা মেমোরিয়াল হসপিটাল ওরকম লেখা হ্যাঁ, থাকে, হ্যাঁ, হ্যাঁ। তো আমি যখন মানে বসেছিলাম আর কি, ডক্টরের রুমের বাইরে অপেক্ষা করছিলাম যে ডক্টর ডাকবেন, তখন একজন অন্য একজনের গার্জিয়ানই আর কি স্বাভাবিকভাবে এসে আমার মা পিসি ওখানে ছিলেন, ওদের জিজ্ঞেস করেছিলেন যে মানে কোথায় ক্যান্সার হয়েছে, হিন্দিতে জিজ্ঞেস করেছে। এবার তখন আমি একবার এরকম করে তাকিয়েছিলাম। এবার মানে আমার দাদা মা ওরা তো একটু মানে ভয় পেয়ে গেছে, কারণ আমি তো কিছু জানি না আর কি। তখন আমি ভাবছিলাম যে ক্যান্সার বললো, আমার কি ক্যান্সার হয়েছে, তখন আর কি প্রথমবারের জন্য মনে জিজ্ঞেস প্রশ্নটা করলে জেগেছিল। মাকে? না, জিজ্ঞেস করিনি। আচ্ছা। আমার এরকম মানে একটা স্বভাব ছিল আর কি কিছুটা, যে ওরা কিছু বলছে না, আমি যেচে পড়ে আর অত জিজ্ঞেস করবো না, যখন বলার বলবে, নইলে আমি নিজেই বার করে নেবো যদি কিছু না বলতে চায়। আচ্ছা। এটাই। হ্যাঁ। তো তুমি 8 মাস থেকে এলে, তারপর তোমাকে রেগুলার চেক আপে যেতে হয়? না, রেগুলার না, মানে 8 মাস তো ওটা মেইন ট্রিটমেন্ট হলো, তারপরে 2 বছর মেইনটেনেন্স পিরিয়ড বলা হয়। ওখানে 3 মাস বাদে বাদে একটা স্পাইনের কেমো নিতে হয়, আর হচ্ছে ওরাল কেমো চলতো পরপর। ওগুলো কেমন, মানে রেডিও আইসোটোপের মতো খেতে হতো? হ্যাঁ, ট্যাবলেট। আর ট্যাবলেট, আচ্ছা, লিকুইডও হয় অনেক সময়, হ্যাঁ। আমাকে ট্যাবলেটই দিয়েছিলেন। হ্যাঁ। আর ওইটাই আর কি চলেছিল 2 বছর পর্যন্ত। আর স্পাইনে কি দিতে হতো? স্পাইনে একটা ইনজেকশন দিতেন ওনারা, হুম, 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 ওটাই মানে ওটাও কেমোই। হুম। ওটা 3 মাস পর পর এরকম চলেছিল 2 বছর সেটা কি ওখানে অবধি। গিয়ে গিয়ে দিতে হতো? হ্যাঁ, প্রথমে তো মুম্বাইতে গিয়ে গিয়ে দিতাম, কিন্তু তারপরে কোভিড হয়ে গেল, হ্যাঁ, তো ওই জন্য কলকাতার টাটায় দিতাম পরের দিকে। হ্যাঁ, হ্যাঁ। তো তারপরে আর প্লেনে চড়া হলো? হ্যাঁ। আর পরের বার? প্লেনে তো অনেকবারই চড়া হয়ে গেছে এর মধ্যে, কারণ রুটিন চেক আপে তো যেতে হয় এখন 1 হ্যাঁ, বছর হ্যাঁ, বাদে হ্যাঁ, বাদে। হ্যাঁ। তো তখন প্লেনে চড়া চড়া হয়ে যায়, তখন প্লেনে চড়ার একটা অদ্ভুত আনন্দ হয়েছিল প্রথমবার, তাই তো? হ্যাঁ, তখন অসুখ টসুখ ভুলে গেছো, প্লেনে তো চড়ছি, হ্যাঁ। তাই তো? হ্যাঁ। এই যে তারপরে তুমি শরীরের অসুবিধে, হ্যাঁ, তুমি কতটা তারপরে ভোগ করেছো? মানে ট্রিটমেন্টের পরে হুম। প্রথম দিকে জানতাম না, আমি বললাম যে একজন এসে হ্যাঁ, এসে জিজ্ঞেস করছিল, বললো, হ্যাঁ। তখন সন্দেহ হয়েছিল। তারপরে আমার নিজের বিভিন্ন ওই প্রেসক্রিপশন বা ডক্টরের ঘেটে ঘুটে পরের দিকে জেনে গেছিলাম আর ও, কি। তারপর হ্যাঁ। তুমি মা বাবাকে জিজ্ঞেস করেছিলে? না, আচ্ছা, জিজ্ঞেস করিনি। ও নিজেই বুঝে গেছিলে? জিজ্ঞেস করিনি বলতে মানে একটা জায়গায় ম্যালিগনেন্সি বলে একটা শব্দ দেখেছিলাম, এবার মাকে জিজ্ঞেস করেছিলাম, মা তো বুঝতে পারিনি, তো মানেটা বুঝিয়েছিল, তো আমি তো তখন বুঝে গেছি আর কি। তাই? হ্যাঁ। ওই কার্সিনোমা, ম্যালিগনেন্সি, এগুলো তো টার্ম, হুম। তখন তুমি বুঝে গেছো? হ্যাঁ, মাকে জিজ্ঞেস করেছিলাম যে ম্যালিগনেন্সি মানেটা কি, তখন মা বলেছিলেন। তো তারপরে ওই ম্যালিগনেন্সি মানে যাদের বোধহয় মানে ক্যান্সার হয়, তার এরকম কিছু একটা বলেছিলেন, ক্যান্সারের সঙ্গে যুক্ত তখন এরকম। খুব কান্নাকাটি করেছিলে? না, না, বয়সটা কম ছিল জন্য অতটা কিছু মাথায় নিইনি আলাদা করে, হতে হ্যাঁ, পারে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তোমার দিদি এই সময় কিরকম রোল প্লে করেছিল? আমি আর আমার মা তো মুম্বাইতে ছিলাম, আর দিদি বাবা তো এখানে ছিলেন, কারণ আমার দিদা ছিলেন, উনি মানে খুবই মানে অসুস্থ হয়ে পড়েছিলেন, মানে বেড রিডেন হয়ে গেছিলেন আর কি। তো ওখানেই থাকতে হয়েছিল। আর দিদিরও তখন আম, কিছু একটা পড়া চলছিল, বোধহয় আকাশে যেতে হচ্ছিল মেডিকেলে, মানে এরকম কিছু পড়া চলছিল আর কি। তো দিদির সঙ্গে রেগুলার কথা হতো ওখানে ফোনে। তারপর কোনো সময় যদি কলকাতা থেকে কেউ যেত, আমার এই যে পিসি। 8টা মাস, এটা কি শুধু মা আর তুমি ছিলেন? না, আমি, মা আর আমার এক দাদা, আচ্ছা, হ্যাঁ। বিশু দাদাই মানে প্রতিদিন আচ্ছা, ছিল, আচ্ছা। আমাদের সঙ্গেই ছিল। আর আমার পিসিরা মাঝে মধ্যে আসতেন, কিন্তু আমার মা আর ওই দাদা সব সময় ছিল মানে ওই ওই বম্বেতে? বম্বেতে। আচ্ছা। তা তোমরা এই যে যখন চিকিৎসা ফিকিৎসা হয়ে যাওয়ার পর বম্বেতে ঘুরেছো? প্রথমবার যখন রুটিন চেক আপে গেলাম আর কি মেইনটেনেন্সে, তখন শপিং মলে গেছে একটা, ওই ভিভিয়ানা মল, ওইরকম মানে শপিং মলে যাওয়া হয় ওখানে বেশি। এখন শপিং মলে গেলাম, একটা সিনেমা দেখলাম, সিনেমা দেখতে আমার ভালো লাগে বেশ। আচ্ছা। হ্যাঁ, 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 তো সিনেমা দেখলাম, তারপর চলে এলাম, হয়তো কিছু জামা টামা ব্রেসলেটের দোকানে ঘুরলাম, চলে এলাম হ্যাঁ, এরকম। হ্যাঁ, হ্যাঁ। আমাদের ওদের বাড়িতেই বেশি ভালো লাগে, আমার পিসির বাড়ি মানে পিসির শ্বশুর বাড়ি আর কি এটা। ওখানে? হ্যাঁ, মুম্বাইতেই। হ্যাঁ, ছোট মুম্বাই কোথায়? পিসির কালওয়া।
আচ্ছা কালবাতে। আচ্ছা। তো ওইখানে বাড়িতে থাকতে বেশি ভালো লাগে, দাদাদের সঙ্গে সময় কাটে। আর ওদের মানে টিভিতেই সব সিনেমা দেখা যায়, সব চ্যানেলে আসে আর কি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নেটফ্লিক্স, প্রাইম ভিডিও সব। ওইগুলো সব আছে তোমার কাছে, নেই এগুলো? না, নাও আমার নেই কাছে তোমরা? নেই, নেই। আচ্ছা আচ্ছা, বলছি যে তোমরা ইউটিউব টিউটিউব দেখো তো? ইউটিউব, হ্যাঁ। দেখো, ইন জেনারেল দেখো, ফোন কিরকম স্ক্রল করা হয়? আহ, নির্দিষ্ট কোনো টাইম নেই, কিন্তু খাওয়ার সময়টা আমি সাধারণত অন্য টাইমে তো অতটা দেখতাম না, কিন্তু খাওয়ার সময় যেহেতু খাচ্ছি, তো হয় গান শুনতাম ফোনে তখন, নয় কিছু মানে ওই সিরিজ পরীক্ষার দেখতাম। সময়ের কথা বলছো? না, পরীক্ষার সময় না, এমনি মানে সময়? এমনি হুম হুম। জেনারেলি আর কি বলছি। আর ল্যাপটপে দেখতাম বেশিরভাগ, ল্যাপটপে স্ক্রিনটা বড়, ফোনের স্ক্রিনটা ছোট, হয়ে যায়। আর তোমার তুমি কতদিন ধরে এই হায়ার সেকেন্ডারি যে প্রিপারেশনটা, 2 বছর, এই 2 বছর তো তোমার তার মানে এই বছর দিলে, হ্যাঁ ঠিক আছে, তো তোমার অনলাইনে তো খানিকটা পড়াশোনা হয়েছে যখন কোভিড হয়েছিল, তো সেটা কোন ক্লাস ছিল তোমার? 7 আর 8টা, হ্যাঁ 7-এ প্রথম 2-3 মাস স্কুলে ক্লাস হয়েছিল, তারপর মার্চ থেকে লকডাউন। তো 10-এ গিয়ে তোমার কি অঙ্ক টঙ্কগুলো সরে গিয়ে তোমার সুবিধা হলো হায়ার সেকেন্ডারিতে? অঙ্ক, হ্যাঁ আমি অঙ্ক, ফিজিক্স এগুলোতে খুব বাজে ছিলাম। হ্যাঁ, তো ওই জন্য আমার মনে ওই হয়েছিল জন্য যে, জিজ্ঞেস করলাম। হুম হ্যাঁ, তো আমার ইচ্ছাই ছিল যে আমি আর্টস নিয়েই পড়বো। হুম। তো ওই জন্য 11-এ তো এরকম সাবজেক্ট চুজ করলাম। এত নম্বর পেলে কি করে? নো জোক। 97.4%। 97.4, নো জোক। হ্যাঁ, যাই হোক, ভালো, খুব ভালো। এবার শুনি তোমার হবি, হ্যাঁ তোমার ফিল্ম, কাকে পছন্দ করো না করো, এগুলো একটু শুনি। হবি, অবসর সময় আমার গল্পের বই পড়তে ভীষণ ভালো লাগে। আচ্ছা, কার লেখা গল্প? উম, নির্দিষ্ট ওরকম মানে বলা যাবে না, একটা ভালো বই হলেই হলো। তবে অর্পিতা সরকার, ওনার সামাজিক উপন্যাস খুব ভালো, ভালো লাগে আমার। তারপর সায়ন্তনী পুততুণ্ড বলে একজন আছেন, ওনার অধিরাজ সিরিজ বলে একটা বই আছে, সাইকোলজিক্যাল থ্রিলার, ওটাও খুব ভালো লাগে। পুরোনো রাইটারদের মধ্যে তো শরৎচন্দ্র, বঙ্কিমচন্দ্র, সবার লেখাই ভালো লাগে। পড়েছো সব? হ্যাঁ, তারপর সরঞ্জিৎ চক্রবর্তী ঝাল লজেন বইটা তো ভীষণই ভালো লেগেছে। হ্যাঁ, আর এমনি সুনীল গাঙ্গুলি, শীর্ষেন্দু মুখার্জি, ওগুলো পড়েছো? আর সুনীল গাঙ্গুলি তো আমি পড়েছি, প্রথম আলো সেই সময় হুম। পড়েছি। তার মানে তোমার একটা মানে বাংলা গল্পের বই পড়ার একটা 90s-এর সেই ব্যাপারটা তোমার মধ্যে আছে। মাও পড়েন নাকি? আমাদের বাড়িতে সবারই ভীষণ নেশা গল্পের বইয়ের। তাই? হ্যাঁ। মানে গল্পের বই হয়ে গেলে, মানে এটা তো আজকালকার দিনে রেয়ার, কারণ আজকালকার দিনে তো রিলস দেখা খুব প্রচলন। এখন তোমাদের সেটা নেই? না সেরকম নেই, মানে একটা ভালো গল্পের বই পেলে ওই গল্পের বই নিয়ে কাটিয়ে দেবো আর কি, এরকম ব্যাপার। সেটা এখনো রয়েছে, খুব ভালো, খুব ভালো। তোমার তাহলে বলতে পারি তোমার অবসর বা তোমার হবি হচ্ছে গল্পের বই পড়া? গল্পের বই পড়া, গান শুনতেও ভাল লাগে। হুম। তারপর হয়তো দিদির সঙ্গে কিছুটা এসে গল্প করে গেলাম, হ্যাঁ এরকম হ্যাঁ হতে হ্যাঁ পারে। হ্যাঁ হ্যাঁ। আর কি গান তাছাড়া শোনো? যে কোনো ভালো গান, মানে রবীন্দ্রসঙ্গীতও শুনি, নজরুল গীতিও শুনি, আবার এমনি বলিউডের হিন্দি গানও হয়তো শুনলাম, হ্যাঁ, সবই সব শুনি, গান শোনো? সবই। হ্যাঁ, তোমার ফেভারিট গায়ক কে? ফেভারিট গায়ক শ্রেয়া ঘোষাল আর অরিজিৎ সিং। হ্যাঁ, ন্যাচারালি। হ্যাঁ, তোমার সিনেমা কি দেখতে ভালো লাগে? সিনেমা যে কোনো জনরই ভালো লাগে না, অ্যাকশন খুব একটা ভালো লাগে না আর কি। হ্যাঁ, আর তার মানে মিস্ট্রি, ধুরন্ধর দেখোনি? না ধুরন্ধরটা দেখেছি। দেখেছো? তো ওটা পুরোপুরি অ্যাকশন না, মানে অনেক কিছুর মিশেল রয়েছে, তো দেখেছি। মানে আমার এক বন্ধু ভীষণ আমাকে রেকমেন্ড করছিল যে এটা দেখ, তুই দেখ। তো কিছু কিছু সিন আর কি, মানে খুব গোর সিন যেগুলো, ওটা, সেগুলো হ্যাঁ। অতটা দেখতে পারি না, তো সেগুলো একটু মাথা ঘুরিয়ে রেখে বাকিটা দেখেছি। দুটোই দেখেছো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। আর কি কি সিনেমা, যেমন ধুরন্ধরটা বললাম, ওরকম আর কি কি ছবি আছে যেটা খুব মানে রিসেন্টলি দেখেছো? রিসেন্টলি ধুরন্ধরটাই দেখেছি, আর এমনি সব মিলে মানে বেশ কয়েকটা সিনেমা দেখেছি যেগুলো আমার খুব ভালো লেগেছে, যেমন পিঙ্ক বলে একটা সিনেমা। সে তো অনেক পুরনো। হ্যাঁ হ্যাঁ, আমি সব হ্যাঁ দেখেছি হ্যাঁ 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 হ্যাঁ, বলো বলো বলো। হ্যাঁ। পিঙ্ক, তারপর রয়েছে মম, হুম মম দেখেছি। সাউথের একটা সিনেমা ছিল সীতারামম বলে, সেটা দেখেছি। উম তারপর আরো দেখেছি, ইংলিশ বিংলিশ দেখেছি, ভুল ভুলাইয়া দেখেছি। হুম। আচ্ছা, এই যে ছবিগুলো দেখো, এগুলো কি হলে গিয়ে দেখো? না, সবসময় হলে গিয়ে দেখা হয় না, হলে গিয়ে কিছু দেখি, আর কিছু তো যেমন ওই মুম্বাইতে বললাম যে মুম্বাইতে গিয়ে ওদের টিভিতে সব আসে, ওদের সেগুলো ওই দেখি। ওই মুম্বাইতে গিয়ে ওইখানে গিয়ে সব ছবি টবিগুলো দেখেছো? হ্যাঁ, আর ল্যাপটপেও দেখি অনেক সময়, হ্যাঁ হ্যাঁ। কিছু সাইটে বা ওরকম। লাইট, তোমার নিজের ল্যাপটপের সাইটে, তাই তো? হ্যাঁ হ্যাঁ।
তো তোমার এই যে তুমি যে সাবজেক্টটা নিয়েছো, ভবিষ্যতে তোমার কি হওয়ার ইচ্ছে? সাইকোলজিস্টই হওয়ার ইচ্ছে। এবার ক্লিনিক্যাল সাইকোলজিস্ট নাকি কাউন্সিলিং, সেটা তো এখনো ঠিক করিনি, ওটা পরে আর কি ঠিক করবো। ক্লিনিক্যাল আর পার্সোনাল সাইকোলজিস্টের মধ্যে পার্থক্যটা কি? মানে পার্থক্য কিছু না, মানে সাইকোলজিস্টের অনেক রকম ভাগ থাকে, যেমন স্পোর্টস সাইকোলজিস্ট হয়, হুম তারপর এনভায়রনমেন্টাল সাইকোলজিস্ট হয়, হুম কাউন্সিলিং সাইকোলজিস্ট তো ওই কাউন্সিলিং করে যেরকম বিভিন্ন বিষয় নিয়ে। ক্লিনিক্যাল সাইকোলজিস্ট আমি যতদূর জানি সাইকোলজিক্যাল বিভিন্ন ডিজিজ গুলো ওইগুলো নিয়ে আর কি বুঝতে সাহায্য করে। তো তোমার কোনটা ইচ্ছে? মানে ওই যেটা থেরাপি থেরাপি যেটা। থেরাপির জায়গাগুলোই ইচ্ছে, হ্যাঁ। কাউন্সিলিং ক্লিনিক্যাল দুটোই ভালো। হ্যাঁ হ্যাঁ, পাস তো করলে, রেজাল্ট তো বেরিয়ে গেল, এবার কি হ্যাঁ, করতে এবার হবে? তো কলেজে ভর্তি হব। কোন কলেজে ভর্তি হয়েছে? এখনো তো ভর্তি হয়নি, পোর্টাল খুলবে 18 তারিখ থেকে। তো হ্যাঁ, ওটা তো চুজ করতে হবে আর কি। তোমার কি কি ইয়ে তালিকায় রয়েছে? বাড়ির কাছাকাছির মধ্যে ভালো বেথুনটাই রয়েছে, তো আচ্ছা বেথুনটাই দেবো সম্ভবত। আচ্ছা আচ্ছা। গোখেলেও ডিপার্টমেন্ট খুব ভালো, কিন্তু ওটা অনেকটা দূর বাড়ি হ্যাঁ থেকে। হ্যাঁ হ্যাঁ, এটাই। মানে বেথুনেই তোমার সাইকোলজি অনার্স নিয়ে পড়ার ইচ্ছে, হ্যাঁ, তাই তো? বেথুনে এখন সাইকোলজি 4 বছরের হয়ে গেছে না? 4 বছর, হ্যাঁ। মানে একদম কি মাস্টার্স করে বেরোনো? না, 1 বছরের মাস্টার্স আছে পরে। ও, পরে আরেকটা বছর হ্যাঁ, পড়তে হবে? আর এরকম কিছু ব্যাপার আছে যে এই 4 বছর বিএসসি বা বিএ এর মধ্যে যদি করে নাও তাহলে ছেড়ে দিতে পারবে। মার্কসটা এরকম কিছু একটা 7 পয়েন্ট কিছু রাখতে হয়, যদি 4টে সেমিস্টার এরকম, না 4টে সেমিস্টার তো না, যতগুলো পরীক্ষা হবে আর কি এরকম যদি পাই, তাহলে সরাসরি বোধহয় এখন পিএইচডি তে সুযোগ পাওয়া যায়। ওই একটা বছর আর পড়তে হবে? হ্যাঁ আচ্ছা আচ্ছা, তা তোমার তোমার পিএইচডি অব্দি করার ইচ্ছে, তাই তো? নিশ্চয়ই হ্যাঁ, করার ইচ্ছে। পিএইচডি তো করতেই হবে। হ্যাঁ হ্যাঁ, সেই তো। এই তো তোমার ভবিষ্যতের পরিকল্পনা। এই যে তুমি সাইকোলজি নিয়ে পড়ছো, তুমি নিজে কখনো থেরাপি করেছো? তোমার এই শরীর খারাপ, অসুখ, মনের ভেতর চেপ, এই যে তুমি বলছো আমি এক্সট্রোভার্ট ছিলাম, ইন্ট্রোভার্ট হয়ে গেছি, এটা তো একটা নিজের চেঞ্জও। হ্যাঁ, সেই জন্য কোনো থেরাপি কখনো করেছো কারোর কাছে? না, থেরাপি না, তবে ক্লাস 9-এ পড়তাম, তখন 9-এর শেষের দিকে, হ্যাঁ। এবার আমি ডক্টরের মনে হয়েছিল, মুম্বাই ডক্টর, আমার মায়ের কাছে শুনে যে আমি পড়া নিয়ে বেশি স্ট্রেস নিচ্ছি। হুম তো ওই জন্য ডক্টর বলেছিলেন না, তুমি স্ট্রেস ম্যানেজমেন্টের জন্য সাইকোলজিস্টের কাছে যাও একজন, ওখানকারই হসপিটালে। এমনি নর্মাল কথা টথা বলেছিলাম আর কি। মানে ওটা ওনাদের মনে হয়েছিল আমি পড়া নিয়ে স্ট্রেস নিচ্ছি, কিন্তু আদপে সেটা নয় তুমি আর কি কি। নিজের এই যে থেরাপি, তুমি যে এত বড় একটা জিনিস কাটিয়ে উঠলে, তারপরে তুমি নিজে পড়াশোনাটা ওটা মানে দায়িত্ব নিয়ে রয়েছে, সবই তো তোমার উপর দিয়েই যাচ্ছে। হ্যাঁ, এবার এটা সামলানোর জন্য তোমার মনে হয় না কারো কোনো সাইকিয়াট্রিস্ট একজন তোমাকে উজ্জীবিত করতে পারবে? বা তুমি তো নিজেই সাইকোলজিস্ট হতে চাইছো, মানে সেটা না, তোমার প্রয়োজন আপাতত পড়ছে না? তো দরকার পড়ছে না। বাবা মাই তার মানে প্রপার আমার সাপোর্ট দিয়ে আশেপাশে দিচ্ছে? এত ভালো বন্ধুরা রয়েছে, ওরাই তো মানে এক সাপোর্ট একটা দিয়ে কি দিচ্ছে? বলবো, প্রচুর সাপোর্ট। বাবা মা কিরকম বন্ধু? সব ফ্র্যাঙ্কলি কথা বলা যায়? হ্যাঁ, বলা যায়। তাই? ওই দিদির সঙ্গে বেশি। হ্যাঁ। আচ্ছা, তা মোটামুটি আমি তাহলে তোমার সঙ্গে যা গল্প করে বুঝলাম যে তুমি খুব গ্রাউন্ডেড এবং ভীষণ কম্পোজড একটা মেয়ে, এবং তুমি খুব ম্যাচিওরও। এই ম্যাচিউরিটিটা তোমার যে কারণেই আসুক, যে এসেছে, এবং তুমি যে নিজেকে এতটা ভেবে চিনতে, আবার তুমি নিজের মন থেকে সরিয়ে রেখে আবার পড়াশোনায় মনোনিবেশ করে যে এতটা এগিয়ে এসছো, সেজন্য আমার তরফ থেকে মানে প্রচন্ড প্রচুর অভিনন্দন, ভালোবাসা, আদর রইলো। আপনারা তো দেখলেন পুরো ব্যাপারটাই, এবং বুঝতে পারছেন যে কি কঠিন পরিশ্রম করে একটা মেয়ে শারীরিক এই অসুবিধে নিয়ে একটা গিয়ে 8 মাস থেকে 1 বছর ড্রপ নিয়ে মাধ্যমিক দেওয়ার পর উচ্চ মাধ্যমিকে এসেছে, যখন 10th হয় তখন সত্যি একটা গর্ব হয় যে না, একটা মেয়েও এত জোর আছে ঘুরে দাঁড়ানো। এই যে ঘুরে দাঁড়ানোর গল্পগুলো আমার বলতেও ভাল লাগে, আর আপনাদের নিশ্চয়ই শুনতেও ভাল লাগে। ওনার নাম জ্যোতিগণ, মানে ও হচ্ছে অদ্রিজার মা। আচ্ছা, প্রথমে আপনাকে জিজ্ঞেস করি যে একটা কথা, যে এই যে মেয়ের অসুখটা জানতে পেরেছিলেন 6-এ, মনের অবস্থা কিরকম হয়েছিল? এই বোকা বোকা কথা আমি জিজ্ঞেস করবো না, মেয়ের কি হলে কি হয় মা, আমি সে বুঝি। তো ও তো দেখলাম ভীষণ ম্যাচিওর, ভীষণ স্ট্রং। হ্যাঁ, একদম ছোট থেকেই, তাই? ছোট থেকে ভীষণ ম্যাচুরিটি ওর। হ্যাঁ। তো এটা কি আপনারা তো প্রথমে ওকে বলেননি, তারপর ও জানতে পেরে গেছিল? হ্যাঁ, তারপরে সেটা কি করে ও সামলালো বলে আপনি মনে করছেন? আহ প্রথম ও যখন মানে জানতে পারলো, চোখ মানে দেখি চোখ দিয়ে জল পড়ছে, তো আমি ওকে অনেকভাবে বোঝানোর
মানে মিথ্যে বোঝানোর চেষ্টা করছি যে এইখানে ও মানে নানান প্রশ্ন করছে, মা এখানে তো অঙ্কোলজি লেখা, তো অঙ্কোলজি মানে আমি কিন্তু জানি। তো আমি বললাম দেখ এখানে একটা হসপিটাল মানে শুধু যে অঙ্কোলজির মানে ট্রিটমেন্ট হবে তা কিন্তু না, অনেক ধরনের ট্রিটমেন্ট হয়, সেটা বললাম প্রথমে। তারপরে বলে মা সবার একই সিমটম কেন, সবার কারোর চুল নেই, মানে সবাইকে তো আমি একই রকম দেখছি, তা আমারও তাই, তাহলে কেন এরকম, মানে নানান ওর প্রশ্ন চুল পড়ে গেছিল কেমন পরে? একদম 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 আচ্ছা। মানে ছিলই না, ছিল না, আচ্ছা হ্যাঁ আচ্ছা। বল্ড পুরো। তো তারপরে আমি এরম ভাবে বলতাম যে দেখ মানুষের তো কত রকম অসুখ হয়, তো অসুখের নামটা যাই হোক না কেন, তুই মনে করবি সেটা জ্বর সর্দি মানুষের সাধারণ যে জিনিস সেরকম, এরম ভাবে নানান কথা। তারপরে আমি যখন ও সত্যি বুঝতে পারলাম যে ও জেনে গেছে ব্যাপারটা, তখন ও মানে এইভাবে সরাসরি আমাকে জিজ্ঞাসা করতো না, বলতো কি যে মা আমি না গল্পের বইয়ে পড়েছি যে ক্যান্সার হলে মানুষ বাঁচে না। তখন আমি ওকে বললাম যে শোন, সেটা অনেক দেখবি লেখাগুলো অনেক আগে, আগে, হ্যাঁ। সেই সময় কিন্তু ট্রিটমেন্ট ছিল না, সত্যিই মানুষ হুম। তখন বাঁচতো না, কিন্তু এখন নানান ধরনের ট্রিটমেন্ট হয়ে গেছে, খুব ভালো ভালো এবং ট্রিটমেন্ট, সত্যি কথা এবং সেটা। হ্যাঁ হ্যাঁ, এবং মানুষ কিন্তু সেরে উঠছে, হ্যাঁ। সেরে উঠছে বলেই কিন্তু ট্রিটমেন্ট করানো হুম, হচ্ছে, হুম। নইলে তো মানুষ ট্রিটমেন্টই করাতো না যদি না সেই চায়। সেই সেই। এরকম বলতাম। পরবর্তীতে আমি উদাহরণ দিতাম, যুবরাজ সিং এর কথা বলতাম। আচ্ছা। হ্যাঁ, মানে ওইভাবে না একটু নিজেই আমি ওকে মেন্টালি যাতে ওর স্ট্রং মানে হয়, হ্যাঁ হ্যাঁ। স্ট্রং হয়। তবে ও ভীষণ মানে অত ছোট থেকে যে ও যা স্ট্রং, কখনো ভয় পায়নি ভেঙে বা কোনো পড়েনি। রকম, ওর তো শরীরে অনেক কষ্ট ছিল অনেক রকম, কিন্তু কখনো কি আমাকে কষ্ট ছিল? বুঝতে দিত মানে না। ওই কেমোর জন্য? সাইড এফেক্ট গুলো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কেমোর জন্য ধরুন মাসের মধ্যে প্রায় 15 দিনই জ্বর থাকতো, হুম। খেতে পারতো না কিছু, শরীরে ব্যথা যন্ত্রণা তো ছিলই ভীষণ। এমনকি মানে পরের দিকে দেখতাম যে নখ দিয়ে কিছু কেটে যায়নি বা কিছু না, কিন্তু নখ দিয়ে রক্ত রক্ত বেরোচ্ছে, বেরোচ্ছে। হ্যাঁ এরকম। তো আপনাদেরও তো মনের অবস্থা শুনে। হ্যাঁ কিন্তু আমি কখনো ওর সামনে কখনো আমি চোখের জল ফেলিনি, হুম কখনো হুম না। হুম। এবং ওখানে আমার খুব ভালো লেগেছিল, ওখানে সমস্ত মানুষ মানে এমনকি সাধারণ, আমি হয়তো ট্যাক্সি করে আমি ওকে নিয়ে যেতাম, সেই ট্যাক্সি ড্রাইভার সে পর্যন্ত আমাকে মানে এনকারেজ করতো যে ভয় পাবেন না, গণপতিকে ডাকুন, দেখবেন সব ঠিক হয়ে যাবে, আর কখনো মেয়ের সামনে চোখের জল ফেলবেন না, হুম। সবাই বলতো আমাকে। তো আমি সেটাই করতাম যে ওকে কখনো দুর্বল করব না আমি। আপনার মেয়ে যে এত ভালো রেজাল্ট করলো, এই সব বাধা পেরিয়ে গিয়ে, এটা তো একটা বিরাট বড় সাকসেস। হ্যাঁ হ্যাঁ, এটা তো মানে ভাবাই যায় না বলুন। হ্যাঁ, আমরা 10th সত্যি হওয়া। ভীষণ খুশি। মানে ও এতটা মানে চেষ্টা, ওর ভীষণ ছোট থেকে না খুব চেষ্টা। হ্যাঁ। তো চেষ্টা করেছে ওর সাধ্য মতো, চেষ্টা করেছে, নিষ্ঠা আপনারা নিয়ে দুজনেই তো পড়াশোনা স্কুলে করেছে। পড়ান। হ্যাঁ, আপনার সাবজেক্ট কি? আমার ইংলিশ। আপনার নামটা একটু বলুন। আমার নাম জয়মঙ্গল কর। জয়মঙ্গল কর। এবারে আপনি টাকি বয়েজে তো পড়ান। হ্যাঁ, শিয়ালদা টাকি শিয়ালদা টাকি বয়েজে কি সাবজেক্ট আপনার? পলিটিক্স। পলিটিক্যাল সায়েন্স। কোন ক্লাসগুলো পড়ান? 11 আমার 12? 11-12-এ তো মেইন পড়াতে হয়, এছাড়া আমি 6 থেকে 9 পর্যন্ত বাংলা। ওকে ওকে ওকে। তো তার মানে মেয়েকে পড়ানোর দিকটা বাড়িতে কোনো অসুবিধা হয়নি, আপনারা দুজনে মিলে উতরে দিয়েছেন নাকি? না, ও যেহেতু এই অসুস্থতার জন্য বাইরে খুব একটা পড়তো না, তো আমারই স্টুডেন্ট, যেরকম ইংলিশ আমারই এক স্টুডেন্ট, সে এখন জুনিয়র রিসার্চ ফেলোশিপ নিয়ে ক্যালকাটা থেকে ইংলিশে পিএইচডি করছে, ইংরেজিটা সে দেখাতো। ইকোনমিক্স আমারই স্টুডেন্ট, সে ক্যালকাটা ইউনিভার্সিটি হুম। থেকে এখন ইকোনমিক্স এমএসসি করছে, ও বাড়ি এসে পড়াতো। আচ্ছা আচ্ছা। মানে বেসিক্যালি আপনারা চেষ্টা করেছিলেন বাড়িতে। বাড়ির মধ্যে, মানে বাড়ির বাইরে আমরা সাধারণত আর আপনি যে, ও বললো যে আমার অসুখের পর গাড়িটা বাবা কিনেছিলেন, হুম, সে ওই যে ওর জন্যই কি এটা ওর করছে? জন্যই কিনেছে। যাতে করে পড়াশোনা করতে পারে। হ্যাঁ, বা স্কুলে যাতায়াত, ও তো মানে নিবেদিতা স্কুলের ওপরও 100% ডিপেন্ডেন্ট। হুম। আর আমি তো বলবো মানে হোল ওয়েস্ট বেঙ্গলে এত ভালো স্কুল দ্বিতীয়টি আর আছে কিনা সন্দেহ। কারণ ওখানকার যে বর্তি মানে নিজের মেয়ের মতো ওকে ভালোবাসত, মানে ঘেমে গেলে মাতাজি বা অন্য দিদিরা মানে নিজেদের আঁচল দিয়ে ওর ঘাম মুছিয়ে দিত। এটা তো ওর খুব বিরাট জন্য বড় কথা। মানে জব করতেন, মানে নিবেদিতা স্কুলকে, আমার দুই মেয়ে নিবেদিতা, এবার আমার মেয়েরা আমার নাম কি নিবেদিতা। জানি কি দিতে পেরেছে আমি জানি না, কিন্তু স্কুল মানে দুহাত উজাড় করে দিয়েছে। কারণ হ্যাঁ। মেয়ে যখন প্রথম ধরা পড়লো, আমাদের মানে স্কুলকে জানানোর মতো মানসিক অবস্থা ছিল না,
আর ও যতটা মানে স্ট্রং যে মেয়েকে ভালো করতেই হবে, আমি যেতে পারিনি, কারণ আমার মা, মেয়ের ওই কথা শুনে আমার মা 1 বছর 7 মাস সেরিব্রাল হয়ে বিছানায় ছিল। ও বাবা। মানে রাইটস টিউব দিয়ে খাওয়ানো, মানে প্রথম দিকে জিজ্ঞাসা করতেন, পরের দিকে কথাও বন্ধ হয়ে গিয়েছিল। তো পরে সেই জন্য আপনি যেতে পারেন। যেতে পারিনি, কিন্তু বড় মেয়েকে নিয়ে একবার দেখতে গিয়েছিলাম, মানে দেখে তখন তো দেখলাম মাথা চুল নেই, খেতে বসে মানে ঝাল লাগছে, মানে জিভে জিভে খাওয়া হয়ে গেছে গোটা মুখ। তো আমি হলে হয়তো পারতাম না, কারণ এটা অতটা মার, শক্ত আমি নই। মারদের ওরকম। অনেক কিছুই হ্যাঁ, করতে হয়। এখনো কোনো কথা মানে ওর সম্বন্ধে ধরুন কেউ জিজ্ঞাসা করলে ও বকাবকি করে যে হ্যাঁ একটুতেই তুমি কাঁদো, কিন্তু অটোমেটিক্যালি সেটা আমার চোখ দিয়ে হয়ে জল যায়। এসে যায়, হ্যাঁ। কিন্তু এখন আর জল আসার মতো তো কিছু নেই, কারণ এখন তো এই রোগ সেরে যায় এবং প্রচুর লোক আছে যারা এই রোগ না, সেরে কিন্তু গিয়ে। না, একটা টেনশন হ্যাঁ। মানে থেকেই যাচ্ছে, কারণ ওর এই 18ই জুন হবে ও অফ মেডিসিন হয়েছে, মানে লাস্ট কেমো হয়েছে Touch wood. 2021-এর হুম। 18ই জুন হয়েছে। এবার ওখানকার যিনি ডাক্তার, বাঙালি ডাক্তার, যিনি চিকিৎসা করেছিলেন, ডক্টর নির্মল রয় মল্লিক, উনি বলেছিলেন যে যত মানে অফ ট্রিটমেন্ট হওয়ার পর থেকে গ্যাপটা বাড়বে, রিল্যাপসের চান্সটা তত কমবে। কিন্তু আচ্ছা। কোনোদিনও দুটো লাইন এবং প্যারালাল হবে না, যে 5 বছর হয়ে গেল আমি বলে দিলাম যে 100% গ্যারান্টি, আচ্ছা। আর কখনো চান্স নেই। কিন্তু কোনো মনে হয় মানুষেরই সেটা 100% না, গ্যারান্টি, আপনারও নেই আমারও নেই। না, সে তো ওটা ভেবে রাস্তায় লাভ নেই। বেরোলে হ্যাঁ, যেকোনো মুহূর্তে যে হতে কোনো পারে। মুহূর্তে বাড়িতে বসেই হতে পারে, না, রাস্তায় আমার বেরোর দরকার নেই। টেনশন খুব, মানে হুম। ওকে আমি স্কুলে নামিয়ে দিয়ে গাড়ি আমাকে স্কুলে ছেড়ে দিয়ে চলে আসতো। এবার ও কিছুটা যাওয়ার পরে ও চোখ বন্ধ করে থাকতো, তো আমি বলতাম, ও ডাকতাম দিশা, তাই বললাম দিশা ঠিক আছিস, ঠিক আছিস, মানে ওই যে একটু চুপ করে ও, আছে। হ্যাঁ, বলে হ্যাঁ কেন কি হবে, মানে একটা টেনশন, মানে মানে ও কার্যত আপনাকে শান্ত করতো। হ্যাঁ, ও খুব স্ট্রং, মানে কেমো চলাকালীন ওর মার মুখে শুনেছি, ধরুন যদি 3 লিটার জল খেতে বলতো, ও 4 লিটার, বা এখনো বলে যে তোমরা বাইরের খাবার, ওরা এখন খাওয়া দাওয়ার প্রতি কোনো মানে প্রচুর, আমরা হলেও হয়তো পারতাম না, ও যতটা রেস্ট্রিক্টেড হ্যাঁ, হ্যাঁ। লাইফ ও লিড করে এইটুকু একটা বাচ্চা মেয়ে হয়। আর মিষ্টি খুব ভালোবাসতো। ছেড়ে দিয়েছে। হ্যাঁ, মিষ্টি, মাটন আর ময়দা, মানে হোল লাইফ ও টাচ করতে পারে। আচ্ছা। আর বাকি জিনিস ঘরে ওর মা করে দেয়। বিরিয়ানিটা ভালোবাসতো ওর মা। 22 তারিখ ওর জন্মদিন, হুম। তো এই 22 ও আচ্ছা। আচ্ছা, তো ওর মা করে দেয়। মায়ের আচ্ছা। হাতের রান্না একদম সামান্য তেল ছাড়া আমরা হয়তো খেতে পারবো না, কিন্তু ওকে না। হ্যাঁ, ও মানে ও কোনোদিনও বলে সোনা না মেয়ে, যে এটা ও বাজে একটা হয়েছে। সোনা মেয়ে। আর পড়ার জন্য না ওকে আমার কোনদিন বলতে হয় না। বরঞ্চ মানে শুনলে অবাক হবেন, ও সারা দুপুর মানে হয় ল্যাপটপ নয় গান শুনে, মানে একটানা পড়তে পারে না। হ্যাঁ। আর গল্পের বইয়ের প্রচুর নেশা। তা আমি বলতাম যে দিশা একটু দুপুরে, আমার ভয় লাগতো যে গোটা দুপুর ওরকম করে হুম। রয়েছে, একটু হ্যাঁ ঘুমো। একটু ঘুমো, আর পড়তে হবে না। 10:30 বাজলেই প্রথম দিকে তো কেমন ওষুধ চলাকালীন 9টা থেকে 9:30টার মধ্যে ও খেয়ে নিতে হতো, আরো রেস্ট্রিক্টেড। এখন একটু তাও হয়তো দেরি হয়। তো একটু এদিক ওদিক হলেই মানে একটা টেনশন কিন্তু থেকেই যাচ্ছে। আপনি টেনশন হয়তো করবেন না, সেটা ভালো হয়েছে। না, আমার টেনশনটা বেশি, আমি হ্যাঁ, নিজেই বুঝি বুঝতে সেটা। পেরেছি। হ্যাঁ, কিন্তু মার টেনশন অত নেই, কারণ এখন ভীষণ চিকিৎসা শাস্ত্র কিন্তু প্রচুর হ্যাঁ, উন্নত হয়েছে। আর অল্প বয়সে তো রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকে। হ্যাঁ, আর ওর না মানে এখানে যখন ওরা রেফার করেন ডক্টর ভাস্কর সাহা, এই কলকাতাটা মেইন ট্রিটমেন্ট ওখানে, আর কোভিড এর সময়টা আমরা ওখানে যেতে পারিনি। তো উনি বলেছিলেন যে মোটামুটি অফ ট্রিটমেন্ট হওয়ার পর থেকে 2 বছর আমরা বলি যে রেকার করলে সাধারণত বলে, তবে অত্রিজার ক্ষেত্রে হবে না কেন, ওর হাই ডোজ ট্রিটমেন্ট রয়েছে, মানে সবাই তো নিতে পারে না না না। মানে ওর ডোজ বাড়িয়ে বাড়িয়ে মানে যতটা সম্ভব একদম সেইভাবে ওর। এখন যেটা হয় মানে বছরে একবার কলকাতার টাটাতে যেরকম 2 জুন অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, আর মুম্বাই টাটাতে যেহেতু মেইন ট্রিটমেন্টটা, তো মুম্বাই টাটাতে বছরে একবার শুধু ব্লাড টেস্ট, মানে সিবিসি বা অন্য লিভার ফাংশন, রেনাল ফাংশন। হ্যাঁ, আর গতবার যখন গেল 3D কোকার্ডিওগ্রাফি, এখানেই এটা শেষ করছি এই বলে। হ্যাঁ, একটা কথা বলি যে ওদের বাবা মার কথা তো শুনলেন, বাবা মার উৎকণ্ঠা সবসময় থাকবে, কিন্তু আমার মনে হয় আমাদের সবার আশীর্বাদ, ভালোবাসা, আদর এবং আমাদের শুভেচ্ছা, এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে এই উজ্জ্বল মেয়েটি যেন আরো বড় আরো বেশি উজ্জ্বল হয়ে উঠুক, এবং দেখিয়ে দিক সমাজকে যে হ্যাঁ, প্রতিকূলতা থেকে উঠে দাঁড়িয়ে কিভাবে জীবনে এগিয়ে যাওয়া যায়।
ভালো থাকবেন, আশেপাশে সবাইকে ভালো রাখবেন। নমস্কার।